স্নেহের ছাত্রছাত্রীরা সবাইকে পরের লেসনে স্বাগত জানাই। আজকের আলোচনা অ্যাজিওট্রপ মিক্সচার বা অ্যাজিওট্রপিক মিশ্রণ। তো আমরা গত লেসনে আলোচনা করেছিলাম যে কিছু কিছু দ্রবণ আছে, যে সমস্ত দ্রবণগুলো রাউল্টের সূত্র মেনে চলে না, এবং সেই রকম সূত্র হচ্ছে সেরকম দ্রবণ দু ধরনের। ধনাত্মক বিচ্যুতি দেখায় কিছু দ্রবণ আছে, আবার কিছু দ্রবণ আছে যারা ঋণাত্মক বিচ্যুতি দেখায়। এখন যে সমস্ত তরল জোড়ের ক্ষেত্রে আমরা দেখছি মনে করো ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তার মানে কি রাউল্টের সূত্র অনুযায়ী যে লেখচিত্র পাওয়া উচিত, যে স্ট্রেট লাইন পাওয়া উচিত, তার মোল ভগ্নাংশ বনাম যে বাষ্পচাপের যে লেখচিত্র, সেক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট ওই আমরা যদি এরকমভাবে দেখাই, এদিকে মোল ভগ্নাংশ, সরি এটা এইভাবে না নিয়ে এসে দেখাচ্ছি। তো এরকম আমরা ধনাত্মক এবং ঋণাত্মক বিচ্যুতির যে কার্ভ দেখেছিলাম, দেখো এটা হচ্ছে আমাদের পজিটিভ ডেভিয়েশন কার্ভ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেখো 0.1 মোল ভগ্নাংশ, 0.2, 0.3 এরকম বিভিন্ন মোল ভগ্নাংশে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে দ্রবণে যে বাষ্পচাপ, এই বিভিন্ন মোল ভগ্নাংশে দ্রবণের এটা বাষ্পচাপ শো করছে এই লাইনটা। আর এটা হচ্ছে মানে বাষ্প অবস্থায় যে যে তাদের যে মোল ফ্র্যাকশন, অর্থাৎ তাদের যে মোল পরিমাণ বাষ্প অবস্থাতে, এটা হচ্ছে লিকুইড ফেজে তাদের কতটা মোল আছে দ্রবণে, এক্স এ বা ওয়াই এ হোয়াট এভার যে উপাদানগুলি আছে, দুটো আমি ধরে নিচ্ছি যে এ এবং বি দুটি উপাদান মিলে তো তৈরি হয়েছে এরকম একটা মিশ্রণ। তো আমি এই জায়গায় যদি ধরো 0.1, এই জায়গায় এইটা হচ্ছে, এই পয়েন্টটা আমার বলে দিচ্ছে যে এতটা আমার কি না বাষ্পচাপ। এই যে এই 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 18 mm, 18 পাস্কাল, এখানে কিলো পাস্কালে ইউজ করা যায়। 18 কিলো পাস্কাল হচ্ছে এর বাষ্পচাপ, ঠিক আছে। তা তখন এইটা মোল ভগ্নাংশ। ঠিক একই অবস্থায় যদি 0.3 করি, দেখো এই হচ্ছে বাষ্পচাপ। 0.5 যদি মোল ভগ্নাংশ হয়, মোল ফ্র্যাকশন অফ ক্লোরোফর্ম, এখানে দেখো পিওর ক্লোরোফর্মের দেখানো হচ্ছে। আচ্ছা, ক্লোরোফর্ম অ্যান্ড মেথানল, প্রেশার ম্যাক্সিমাম অ্যাজিওট্রপ মিক্সচার। ঠিক দেখো এই জায়গাটাতে দেখছি যে মোল ফ্র্যাকশন লিকুইড ফেজে যা, আর ভেপার ফেজেও তাই। তো এই অবস্থায় আমরা যদি হিট করি, এই অবস্থায় এই কম্পোজিশন যদি আমরা হিট করি, তাহলে কি হবে না বাষ্পেও যে মোল ফ্র্যাকশন থাকবে, লিকুইড ফেজেও সেই মোল ফ্র্যাকশন। এই অবস্থায় আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে এই কম্পোনেন্ট ক্লোরোফর্ম বা মিথানল কাউকেই আমরা আলাদা করতে পারি না। তো এই যে কম্পোজিশনে এই মিক্সচারটাকে বলা হচ্ছে অ্যাজিওট্রপ। এটা অবশ্যই কি, যেহেতু বাষ্পচাপটা হাইয়েস্ট হচ্ছে, তাহলে এটা আমরা যে বয়েলিং পয়েন্ট পাবো, এটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের বয়েলিং পয়েন্ট পাবো, নিম্ন স্ফুটনাঙ্কের বয়েলিং পয়েন্ট পাবো। এই হচ্ছে গল্পটা। তাহলে এইটা ক্লাস 12-এর যে স্টুডেন্ট, তাদের জন্য এই সিলেবাসটা খুব একটা যে ইম্পর্টেন্ট তা নয়। অ্যাকচুয়ালি যারা নিট বা জয়েন্ট দেবে তাদের জন্য এই সিলেবাসটা। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো এখানে যেটা ডেফিনেশনটা বলা হচ্ছে, যেসব তরল জোড় রাউল্টের সূত্র থেকে যথেষ্ট ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তাদের ক্ষেত্রে স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ সেটা হবে নিম্ন স্ফুটনাঙ্কের, যেমন ইথানল জল, কার্বন ডাইসালফাইড, অ্যাসিটোন অথবা বেঞ্জিন ইথানল। তাদের মিশ্রণের যে মোট বাষ্পচাপ বনাম সংযুতি, যে আমরা রেখাচিত্র আগে দেখেছি, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সংযোজিতে, যেটা দেখালাম আমরা লেখচিত্রে, একটি ম্যাক্সিমাম পয়েন্ট পাওয়া যায়, সর্বোচ্চ বিন্দু পাওয়া যায়। এই কম্পোজিশনে, এই সংযুতিতে, এই নির্দিষ্ট সংযুতি কতটা আমার মোল ফ্র্যাকশন অফ
এ থাকবে, কতটা বি থাকবে, মানে দুটো উপাদান যদি বলি কতটা এ কতটা বি। এই সংযোজিতে মিশ্রণের বাষ্পচাপ সর্বোচ্চ হয়, তাই এই সংযোজিতে মিশ্রণের সর্বনিম্ন স্ফুটনাঙ্ক পাওয়া যায়। মিশ্রণের স্ফুটনাঙ্ক সর্বনিম্ন হয় কারণ আমরা জানি তরলের বাষ্পচাপ বেশি বা কম হলে স্ফুটনাঙ্ক যথাক্রমে কম বা বেশি হয়। বাষ্পচাপ বেশি হলে স্ফুটনাঙ্ক কম হবে, আবার বাষ্পচাপ কম হলে আমরা জানি স্ফুটনাঙ্ক বেশি হয়। এই আলোচনা আমরা করেছি। হ্যাঁ, যে সমস্ত দ্রবণের বাষ্পচাপ রাউল্টের সূত্র নির্দেশিত বাষ্পচাপের থেকে কম, তারা কি হবে না, যখন বায়ুমণ্ডলীয় চাপ এর সমান হবে, মানে বায়ুমণ্ডলীয় চাপের সমান করতে হবে, সেক্ষেত্রে টেম্পারেচারটা ওই রাউল্টের সূত্র অনুযায়ী নির্দেশিত স্ফুটনাঙ্কের থেকে বেশি হয়ে যায়। কারণ দেখো, আমি একটা যদি মানে তোমাদের ধরে নিই, উদাহরণ ধরে নিই, ধরো জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে। এখন জলে আমি যদি গ্লুকোজ দিই, তাহলে দেখা যাচ্ছে যে জলে গ্লুকোজ দেওয়ার জন্য একটা যে দ্রবণ পেলাম, সেই দ্রবণের যে বাষ্পচাপ সেটা অবশ্যই কী হবে, জলের থেকে কম হবে। এখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল যদি 76 সেন্টিমিটার পারস্তম্ভ বাষ্পচাপ দেয়, তাহলে ওই দ্রবণ কিন্তু 76 দেবে না, ওই উষ্ণতাতে 100 ডিগ্রিতে হয়তো দেবে 70 CmHg। তাহলে 70 থেকে 76-এ পৌঁছালে তবেই কিন্তু বাষ্পচাপ, তবেই কিন্তু মানে স্ফুটনাঙ্কটা দ্রবণের পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে 70 থেকে 76-এ যেতে গেলে আরও হিট করতে হবে, ফলে টেম্পারেচার আরও বাড়বে। ধরে যাক 110-এ ওই দ্রবণের বাষ্পচাপটা হলো কি না 76 সেমি হলো, তাহলে ওই অবস্থায় ওই দ্রবণটা মানে তার স্ফুটনাঙ্কটা পাওয়া যাবে, মানে ওই স্ফুটনাঙ্কে সে ফুটতে থাকবে। তার মানে কি দাঁড়ালো, যার বাষ্পচাপ কম তার স্ফুটনাঙ্ক বেশি। ঠিক সেই কারণেই এখানে বলা হচ্ছে যে যে সমস্ত তরলের এই একটা নির্দিষ্ট সংযোজিত মিশ্রণের বাষ্পচাপ সর্বোচ্চ, সেক্ষেত্রে তাদের সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট দ্রবণটা পাওয়া যাচ্ছে। আবার যেসব তরল জোড় রাউল্ট সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি দেখায়, যেমন ক্লোরোফর্ম অ্যাসিটন, নাইট্রিক অ্যাসিড ওয়াটার, এই সমস্ত মিশ্রণের মোট বাষ্পচাপ বনাম যদি সংযুতি রেখাচিত্র, মানে কম্পোজিশন, মোল ভগ্নাংশে এবং বাষ্পচাপ, এই রেখাচিত্র অঙ্কন করি, তাহলে একটা সর্বনিম্ন বিন্দু বা মিনিমাম পয়েন্ট পাওয়া যায়। এই নির্দিষ্ট সংযোজিতে কি হচ্ছে না, মিশ্রণের যে বাষ্পচাপ, সেই মিশ্রণের বাষ্পচাপ সর্বনিম্ন হয়, ফলে স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হয়। বলা হচ্ছে দেখো, সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুর সংযুতির যে তরল মিশ্রণ, সেখানে যে বাষ্প পাওয়া যায় তার কম্পোজিশন অর্থাৎ তার মোল ফ্র্যাকশন তরল মিশ্রণের সংযুতি সমান, এটা আলোচনা করছিলাম। ফলে উৎপন্ন বাষ্পকে আমরা যদি ঘনীভূত করি, যে তরল মিশ্রণ পাওয়া যাবে তার সংযুতি বাষ্পের সংযুতির সমান। ফলে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুর যে সংযুতিতে তরল মিশ্রণ থেকে তরল দুটিকে আংশিক পাতন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক যদি আমরা করতে যাই, তাহলে কখনোই সেই সংযুতিটা আমরা পাল্টাতে পারবো না, একই থাকবে। কাজে এটাকে আমরা বলতে পারি যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এর মাধ্যমে উপাদান দুটোকে আলাদা করা সম্ভব নয়, কারণ তরলে যে কম্পোজিশনটা থাকবে গ্যাসীয় অবস্থাতেও কম্পোজিশন একই হবে। এই অবস্থায় মিশ্রণটাকে বলা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। এই অবস্থাতে দ্রবণের মিশ্রণটাকে বলা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। তো সংজ্ঞায় কি বলা হচ্ছে দেখো, যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযুতি অর্থাৎ কম্পোজিশন নেভার চেঞ্জেস পাতিত হয়, মানে ডিস্টিলড হয়, অর্থাৎ তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুতি সম্পূর্ণ এক, এই অবস্থায় যে মিক্সচার সেটাকে বলা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। তো অ্যাজিওট্রপিক মিক্সচার অলরেডি আমরা ডিসকাস করলাম যে দু ধরনের, সেটা হচ্ছে একটা অ্যাজিওট্রপ হায়ার বয়েলিং পয়েন্ট, অ্যাজিওট্রপ লোয়ার বয়েলিং পয়েন্ট। তো এর উদাহরণও আমরা দিয়েছি যে হায়ার বয়েলিং পয়েন্টের অ্যাজিওট্রপ। আচ্ছা, এবার আমরা কিছু গাণিতিক উদাহরণ দেখে নেব এই লেসনে। অ্যাজিওট্রপিক মিক্সচার নিয়ে আলোচনা করলাম। প্রথম কোয়েশ্চেন দেখো, 179.82 গ্রাম জল, এই জলে 0.6 গ্রাম ইউরিয়া একটি দ্রবণ প্রস্তুত করা হয়েছে।
100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উক্ত যে জলীয় দ্রবণ, উক্ত জলীয় দ্রবণে জলের বাষ্পচাপ আমরা হিসাব করব। তো দেখো, প্রথমে সলভেন্ট আমার হচ্ছে 179.82, তো সেটাকে আমরা 8 দিয়ে ভাগ করলাম, মানে জলের যে আণব ভর সেটা দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি, নাম্বার অফ মোলস 9.99 মোলস। এবার 0.6 গ্রাম ইউরিয়া, সেটাকে ইউরিয়ার যে আণবিক ভর 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো নাম্বার অফ মোলস অফ ইউরিয়া 0.01। সো টোটাল জলের যে দ্রবণে যে মোল ভগ্নাংশ সেটা দুটোকে যোগ করব, সেটা ভ্যালুটা এলো দেখো 9.99 প্লাস এখানে হচ্ছে 0.01, এটা হচ্ছে টোটাল, আর জলের হচ্ছে মোল ভগ্নাংশ, জলের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল। তো ইউরিয়া একটি অনুদ্বায়ী পদার্থ, কাজেই দ্রবণে জলের যে বাষ্পচাপ সেটা আমরা কি করে পাবো না, আমরা যে নিয়মটা শিখেছি যে জলের বাষ্পচাপ মানে সিম্পলি মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ জলের বাষ্পচাপ, দ্রবণ স্থিত অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ সমান আমরা বলবো মোল ভগ্নাংশ ইন্টু, তাহলে সিম্পলি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 ATM চাপে বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত 760 mmHg, সেটাকে যদি ওই জলের মোল ভগ্নাংশ দিয়ে গুণ করি, এটা দ্রাবকের মোল ভগ্নাংশ দিয়ে গুণ করলে দ্রবণের বাষ্পচাপ পাবো। অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে দ্রবণের বাষ্পচাপ কত হবে না 759.2। সিম্পলি এটা সিম্পল কোশ্চেন। নেক্সট, 450 গ্রাম জল কত গ্রাম সুক্রোজ দিলে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপ সম উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ অপেক্ষা এত কম হবে? তার মানে দ্রবণের বাষ্পচাপ অ্যাকচুয়ালি কত হবে 760 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলেছে, তাহলে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপটা দেখে নাও 524, তাহলে এর থেকে 4 কম মানে 520 হবে। তাহলে একই নিয়মে সেই 520 সমান কী হবে না দ্রবণের দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, মানে পি সমান x1 P0। তাহলে এখানে পি কত পাবো, পি তো আমরা পেয়ে গেছি স্যার, এই যে 520, এই যে 520, x1টা আমরা বের করব, আর এখানে P0 অলরেডি দিয়ে দিয়েছে কত P0 বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ 524। তো এবার তোমরা বলবে যে স্যার মোল ভগ্নাংশ কী করে বের করবো, সিম্পলি আগের মতোই 450 গ্রাম জল, তাহলে সেটাকে মোলে কনভার্ট করো, 18 দিয়ে ভাগ করো 25 মোলস, ধরে নাও ডাব্লু গ্রাম সুক্রোজ ইউজ করবে, তো ডাব্লু বাই 342, 342 হচ্ছে মানে মোলার ভ্যালু, আণবিক ভর দেওয়া আছে, তাহলে নাম্বার অফ মোলস কত হবে ডাব্লু বাই 342, তাহলে টোটাল কত হবে একটু 25 প্লাস এইটা, 25 প্লাস এইটা টোটাল, তার মধ্যে ওয়াটার আছে 25, তাহলে জল দ্রাবকের মোল ভগ্নাংশ 25 বাই এইটা, ব্যাস এটাকে ইকুয়েট করে দাও, এই সূত্রে বসিয়ে দাও, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি W = 68.4। সো এটা সিম্পল। কোয়েশ্চেন নাম্বার 3, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ দেখো 75 টর। আচ্ছা, ওই উষ্ণতায় 78 গ্রাম বেঞ্জিন এত গ্রাম টলুইন দ্বারা দ্রবণের যে বাষ্পে বেঞ্জিনের ভ্যালুটা কত, বেঞ্জিনের মানে আংশিক চাপ কত ধরে নিতে বলা হচ্ছে যে দ্রবণটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে দেখো আমরা টোটাল বাষ্পচাপ আমরা কি করে পাই না বেঞ্জিনের আংশিক বাষ্পচাপ যুক্ত টলুইনের আংশিক বাষ্পচাপ P এদের দুজনের বাষ্পচাপের সমষ্টি টোটাল চাপটা। তো বেঞ্জিনের বাষ্পচাপ আমরা বের করতে গেলে প্রথমে বেঞ্জিনের নাম্বার অফ মোলসটা বের করবো, কত বেঞ্জিনের নাম্বার অফ মোলস 78/78, কারণ বেঞ্জিনের আণবিক ভর 78, 1 মোল 40 টলুইন, তাহলে টলুইনের আণবিক ভর হচ্ছে 92। কী করে টলুইন কি, টলুইনের সংকেত হচ্ছে এইটা হচ্ছে টলুইন। বেঞ্জিন স্ট্রাকচার করো, তার এখানে একটা CH3 ঝুলিয়ে দাও, এটা হচ্ছে আমাদের টলুইন। আর তারপরে এখানে কত কার্বন 6, এক কার্বন 7, আর হাইড্রোজেন দেখো 1 2 3 4 5 5 3 8, তাহলে হাইড্রোজেন হচ্ছে আমার 8, 5 আর 3 8, C7 মানে 7 12 84, 84 80
84 এর সঙ্গে 8 যোগ করলে 92, তো 46/92 যেত। তাহলে বেঞ্জিন ও টলুইনের আণবিক ভর এই তো পেয়ে, যেটা দেওয়া হলো 7892, এবার সেটা দিয়ে মোট মোল সংখ্যা আমরা পেয়ে গেলাম 1.5। তাহলে বেঞ্জিনের মোল ভগ্নাংশ কত না, আমার বেঞ্জিন আছে আমার 1 মোল, আর টোটাল হচ্ছে আমার কত 1.5। তাহলে বেঞ্জিনের মোল ভগ্নাংশ, তাহলে দ্রবণের বাষ্পে বেঞ্জিনের আংশিক চাপ সমান হবে বেঞ্জিনের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ। তো এখানে আমরা তো পেয়েছি 2/3 গুণিত, আর বেঞ্জিনের বাষ্পচাপ কত দেওয়া আছে, বিশুদ্ধ অবস্থায় বেঞ্জিনের বাষ্পচাপ এখানে 75 ধরা হচ্ছে, 75 টর এখানে দেওয়া আছে, বেঞ্জিনের বাষ্পচাপ 75 টর। তাহলে বেঞ্জিনের বাষ্পচাপ যদি বলতো টলুইনের বাষ্পচাপ কত, তাহলে সিম্পলি কি করতাম না, আমরা জানি টোটাল মোল ভগ্নাংশ কি, টোটাল বাষ্পচাপটা আমাদের বের করতে হতো, এবং সেখান থেকে এই বেঞ্জিনের আংশিক চাপ বাদ দিলে টলুইনের পেয়ে যেতাম। তো এটা আনসারটা আসছে 50 টর। নেক্সট 80 ডিগ্রি সেন্টিগ্রেড। 80 ডিগ্রি সেন্টিগ্রেডে বলা হচ্ছে এ বি দুটো তরল, তাদের প্রত্যেকের বাষ্পচাপ দেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে এ এবং বি দ্বারা গঠিত একটি আদর্শ দ্রবণ 80 ডিগ্রি সেন্টিগ্রেড 1 atm চাপ ফুটতে শুরু করছে। আচ্ছা, দ্রবণে এ এর মোল সংখ্যার শতকরা পরিমাণ কত, মানে দুই যে দ্রবণটা তৈরি করা হয়েছে সেই দ্রবণে এ এর মোল সংখ্যার শতকরা পরিমাণ। দেখো সলিউশনটা কিভাবে করছি, 80 ডিগ্রি সেন্টিগ্রেড 1 atm চাপ ফুটতে শুরু করছে, তাই ওই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ কী হবে, বায়ুমণ্ডলীয় চাপ 1 atm বা 760 mmHg বা 76 সেমি পারস্তম্ভের সমান হবে। এখন এই কথার মানে হচ্ছে এটা, কারণ আমরা জানি যে কোনো দ্রবণ সেই চাপেই ফুটে যখন বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়। তাহলে 760 cmHg এই mmHg এটা হচ্ছে আমার দ্রবণের টোটাল বাষ্পচাপ। তো দ্রবণের টোটাল বাষ্পচাপ মানে কি, এ কম্পোনেন্টের আংশিক চাপ যুক্ত বি কম্পোনেন্টের আংশিক চাপ। তাহলে এ কম্পোনেন্টের আংশিক চাপ সমান কি হবে, পি এ, বি কম্পোনেন্টের আংশিক চাপ পিবি। আবার পি এ সমান কি হবে না, এক্স এ ইন্টু পি এ জিরো আর এক্স বি ইন্টু পিবি জিরো। তাহলে পি এ জিরোটা কত, দেওয়া আছে 520 mmHg, পি বি জিরো কত 1000 mmHg, এটা আমরা এখানে বসিয়ে দেবো। আবার দেখো এক্স এ প্লাস এক্স বি, এটা আমরা সবসময় জানি মোল ভগ্নাংশ 1 হয়, কাজে এক্স বি সমান আমরা এখানে এক্স বি এর জায়গায় লিখতে পারি 1 মাইনাস এক্স। তাহলে এক্স এ প্লাস 520 প্লাস 1 মাইনাস এক্স এ ইন্টু 1000, এইটা সমান 760। তো এখান থেকে আমরা যদি ইকুয়েট করি তাহলে পাবো এক্স এ সমান 0.5, অর্থাৎ 10 মোল যদি টোটাল মোল সংখ্যা হয় দ্রবণে, তাহলে তার মধ্যে এক্স এ আছে 5 মোল। তাহলে দ্রবণে এর শতকরা পরিমাণ কত, সিম্পলি 10-এ যদি 5 থাকে তাহলে 100-তে 50, তাহলে 50%। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 বলা হচ্ছে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ 1 প্রোপানল ও বিশুদ্ধ প্রোপানল 2 মানে বিশুদ্ধ 2 প্রোপানল। আচ্ছা, প্রোপানলের ব্যাপারটা বলি, প্রোপানলের স্ট্রাকচারটা অনেকে জানো না বা সংক্ষেপটাও জানো না, একটু বলে দিই। এখানে প্রোপানল মিন্স CH3, তোমরা ক্লাস 10-এ পড়েছো CH, এখানে একটা ওয়েট ঝুলিয়ে দাও, CH, এটা হচ্ছে 2 প্রোপানল। মলিকুলার মাস কিন্তু একই হবে, কার্বন 3, হাইড্রোজেন 3 2, 3 2 6 2 8, C3H8 অ্যান্ড ও কত, ও হচ্ছে 1, তার মানে এর মলিকুলার ম্যাস কত হবে, আচ্ছা 12 ইন্টু 3 1 ইন্টু 8 প্লাস 16, সিম্পলি কত হচ্ছে 36, 16 যোগ করে দাও, তার সঙ্গে 8 যোগ করে দাও, এই হচ্ছে টোটাল মলিকুলার ম্যাস। এখন এখানে প্রশ্ন যেটা বলছে দেখো, যেদের 1 প্রোপানল আর 2 প্রোপানলের যে বাষ্পচাপ সেটা বিশুদ্ধ অবস্থায়
এই দুই তরলের মিশ্রণে আদর্শ দ্রবণের মতো আচরণ করে এবং 45 গ্রাম 2 প্রোপানলের সঙ্গে কত গ্রাম 1 প্রোপানল মেশালে উৎপন্ন দ্রবণের মোট বাষ্পচাপ এই হবে। তো আমি ধরে নিচ্ছি এটা ডব্লু গ্রাম মেশাবো। তো দেখো এখানে টোটাল চাপ পি সমান কি না প্রোপানল 1 এর আংশিক চাপ যুক্ত প্রোপানল 2 এর আংশিক চাপ। সিম্পলি আমরা বলতে পারি x1 ইন্টু 20.9, এটা PA0, এখানে হচ্ছে 1 প্রোপানলের আংশিক চাপ মানে বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ প্লাস x2 45.2, এইটা সমানই হচ্ছে 39.12। এবার x2 এর জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস x1। এখান থেকে আমরা x1টা বের করে নেব। x1টা কত না 0.25, x1টা আমার কত 0.25। আচ্ছা x2টা কত, x2টা কত না দেওয়া আছে দেখো 45 গ্রাম 2 প্রোপানল, তাহলে 45/60 হচ্ছে নাম্বার অফ মোলস হোল ডিভাইডেড বাই 25 প্লাস W/342। এইটা একটুখানি আমাদের এডিটোরিয়াল মিস্টেক আছে, একটুখানি কারেকশন করে দিই। তাহলে এখানে যেটা দেখো এখানে আমরা যদি ধরে নিই যে x1 হচ্ছে এটা কি না 1 প্রোপানলের মূল ভগ্নাংশ, আর x2 হচ্ছে আমার 2 প্রোপানলের মূল ভগ্নাংশ। x2টাকে আমরা লিখতে পারি 1 মাইনাস x1, এটা আমরা লিখতে পারি কারণ x1 প্লাস x2 ইকুয়াল টু 1। তো এখান থেকে x1 এর মূল ভগ্নাংশ আমরা পাবো 0.21 এবং x2 হচ্ছে 0.75। এখন আমি যদি x1কে যদি x2 দিয়ে ভাগ করি মানে কি হবে 0.25কে 0.75 দিয়ে ভাগ করি তাহলে পাবো n1/n2। তার মানে n1/n2 আসলে নাথিং বাট x1/x2। এখান থেকে আমরা এই রিলেশনটা পেলাম n2 সমান 3n1। তাহলে n1 আমার দরকার, নাম্বার অফ মোলস অফ 1 প্রোপানল এটা আমার দরকার। তাহলে n1 সমান কি না n2/3। তাহলে n1 সমান আমার কি না ডাব্লু গ্রাম যদি আমি n1 নিই মানে 1 প্রোপানল নিই তাহলে ডাব্লু ওর মোলার ম্যাস এটাই হচ্ছে n1 সমান আমার W2 মানে 2 প্রোপানল কত 45 গ্রাম, 45/60 ওটা ওর মোলার ম্যাস, এটা হচ্ছে n2, তার নিচে আবার 3 দিতে হবে। দেখো n2কে 3 দিয়ে ভাগ করলে তবে n1 পাবে। তো এখান থেকে W সমান 15, তার মানে 15 গ্রাম 1 প্রোপানল যদি মেশানো হয় এত গ্রাম 2 প্রোপানলের সাথে তাহলে টোটাল বাষ্পচাপটা 39.2 হবে। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। হিয়ার ইউ সি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্লোরোফর্ম এবং ডাইক্লোরোমিথেনের বাষ্পচাপ দেওয়া আছে। তাহলে এটা 200 mm আর এটা 41 mm। অবভিয়াসলি এটা বুঝতেই পারছি আমরা এটা অনেক বেশি ভোলাটাইল কম্পেয়ার টু এটা। এই দুই মিশ্রণের গঠিত দ্রবণ আদর্শ আচরণ করে। এত মোল ক্লোরোফর্ম নেওয়া হয়েছে, এত মোল ডাইক্লোরোমিথেন মেশানো হয়েছে, একটা দ্রবণ প্রস্তুত করা হয়েছে। বলছে উৎপন্ন দ্রবণে ক্লোরোফর্মের মোল ভগ্নাংশ ভেরি ইজি। x1টা কত, ক্লোরোফর্মটা আমরা ধরে নিচ্ছি দ্রবণে ক্লোরোফর্মের মোল ভগ্নাংশ আমরা ধরে নিচ্ছি x1, এটা আমার কম্পোজিশন 1 ধরলাম, এটা কম্পোজিশন 2 ধরলাম, ডাইক্লোরোমিথেনটাকে কম্পোজিশন 2 এটাকে কম্পোজিশন 1। তাহলে কম্পোজিশন 1 এর মোল ভগ্নাংশ হবে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল, মোল ভগ্নাংশ পেয়ে গেলাম। অতএব ডাইক্লোরোমিথেনের মোল ভগ্নাংশ x2 সমান বিয়োগ করলে হবে 1 মাইনাস x1 এইটা। তা দ্রবণে মোট বাষ্পচাপ সমান কি না 1 নম্বর উপাদানের মোল ভগ্নাংশ ইন্টু ওর বাষ্পচাপ বিশুদ্ধ অবস্থায় 200 mmHg প্লাস x2 মান 0.7 ইন্টু 41 তাহলে টোটাল বাষ্পচাপ এইটা। তাহলে এই টোটাল বাষ্পচাপ আমরা পেয়ে গেলাম। তাহলে দ্রবণের বাষ্পে ক্লোরোফর্মের মোল ভগ্নাংশ কত বলছে, এই যে উৎপন্ন দ্রবণের বাষ্পে ক্লোরোফর্মের মোল ভগ্নাংশ। তাহলে দেখো দ্রবণের বাষ্পে ক্লোরোফর্মের মোল ভগ্নাংশ কি করে পাবো না বাষ্পে ক্লোরোফর্মের আংশিক চাপ ডিভাইডেড বাই দ্রবণের মোট বাষ্পচাপ। তাহলে ক্লোরোফর্মের আংশিক চাপ কত না স্যার 0.3 ইন্টু 200, 0.3 ইন্টু 200 কোথা থেকে এলো না দেখো ওর মোল ভগ্নাংশ কত না 0.3 ইন্টু ওর বাষ্পচাপ কত বিশুদ্ধ অবস্থায় 200।
তাকে হোল ডিভাইডেড বাই আমার টোটাল বাষ্পচাপ 89.05 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে আমার রিলেশন থেকে এই ভ্যালুটা এলো কি, সরি, এই ভ্যালুটা এলো কত না 0.67, কত 0.67। তাহলে দেখো দ্রবণে এই 1 নম্বর উপাদানের মোল ভগ্নাংশ কিন্তু আমার কত না, এই যে দ্রবণে মোল ভগ্নাংশটা হচ্ছে কত x1, এই x1 এর ভ্যালুটা কত না 0.3, কিন্তু যখন বাষ্পে আছে তখন ওই 1 নম্বর উপাদানেরই বাষ্পে মোল ভগ্নাংশ 0.67। ওকে, তো এইটাই চাওয়া হয়েছিল এই প্রশ্নে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।